মানে হচ্ছে দেহের স্থান পরিবর্তন না করে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা। আর এক জায়গা থেকে অন্য জায়গায় যখন স্থান পরিবর্তন করে তাকে বলা হচ্ছে গমন। তাই উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, চলন দেখা যায়, মানে সে তো গমন করতে পারে না, তবে গমনে সক্ষম কিছু উদ্ভিদ আছে ব্যতিক্রম। তো কি হচ্ছে ট্যাকটিক চলন। এক নম্বর ট্যাকটিক চলন মানে কি, যে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে কি বলা হয়, ট্যাকটিক চলন বলা হয়। মানে একটু আগেই বললাম যে হয়তো স্থান মানে অঙ্গের স্থান পরিবর্তন হবে না, করতে হবে না, কিন্তু কি বলছে, সেই একই জায়গাতে থাকবে কিন্তু কি হচ্ছে, যেমন শৈবাল ভলভক উদ্ভিদ আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, মানে তার একটা অঙ্গ কি হচ্ছে যে স্থান পরিবর্তন করছে, সেটাকে বলা যায় ফটোট্যাকটিক চলন। ট্রপিক চলন কাকে বলা হয়? ট্রপিক চলন হচ্ছে যে উদ্দীপকের উৎসের দিকে বা গতিপথের দিকে উদ্ভিদঙ্গের চলনকে। তার মানে এই জায়গাটা কি হলো, যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের মানে তার একটা অঙ্গ যেটা, সেই অঙ্গের স্থান পরিবর্তন, সেটাকে বলা যায় ট্যাকটিক। আর ট্রপিক কাকে বলা যায়, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বলা হয়। যেমন ফটোট্রপিক, একটা জিনিসটা মনে রাখতে হবে, ফটো মানে হচ্ছে আলো, হাইড্রো মানে হচ্ছে জল। তাহলে যখন ফটোট্রপিক বলবো তখন কি হবে, যে আলোর দিকে যখন উদ্ভিদের কোনো অঙ্গের সঞ্চালনা হবে সেটাকে বলা হচ্ছে কি, যে ফটো। যেমন হচ্ছে কাণ্ড ও শাখা পোশাখা আলোক রশ্মির সঙ্গে সমান্তরাল ভাবে বৃদ্ধি পায়। মানে ধরো একটা ঘর আছে, অন্ধকার ঘর আছে, অন্ধকার ঘরের মধ্যে কি করলে, যে কোনো একটা জায়গাতে কোণাতে হালকা করে একটু ছিদ্র রেখে দিলে, ধরো এই জায়গাতে একটা ছিদ্র রেখে দিলে, তাহলে দেখবে যে একটা উদ্ভিদের কাণ্ড যদি এই দিক বরাবর বেড়ে উঠছিল, তাহলে দেখবে কিছুদিন পরে তার অভিমুখটা এইদিকে হবে। এটাকে কি বলা যায়, ফটোট্রপিক চলন। নেক্সট হচ্ছে হাইড্রোট্রপিক, মানে কি জল, মূল যেটা থাকে সেটা জলের উৎসের দিকে সঞ্চালনা হবে। মানে একটা বীজ, যেটা ধরো বীজকে তুমি রেখে দিলে, ঠিক আছে, সেই বীজকে রেখে দিলে একটা টবের মধ্যে, বড় টব দেখা গেলো হালকা একটু জল দিলে, মানে এই জায়গাতে জল আছে, তাহলে সেটা কি হবে, সেই মূল যেটা হবে সেটা এই দিকে বিস্তার করবে। জিওট্রপিক চলন, জিও হচ্ছে অভিকর্ষ, যে উদ্ভিদ মূল সবসময় অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয়, মানে মূল সবসময় কি হয়, নিচের দিকে যাবে, এটাকে বলা যায় কি জিওট্রপিক। তার মানে উদ্দীপকের গতিপথ অনুসারে, মানে উদ্দীপক যে দিকে আছে সেই দিকে উদ্ভিদ অঙ্গ কি করবে, ধাবমান হবে, সেটাকে বলা হচ্ছে কি ট্রপিক। ফটো হলে আলো, জল হলে জলের দিকে হলে হাইড্রো, আর অভিকর্ষ হলে জিও। নেক্সট হচ্ছে কি ন্যাস্টিক চলন কি হচ্ছে, যে উদ্দীপকের তীব্রতার উপর নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ইন্টেন্সিটি বেশি নাকি কম তার উপরে নির্ভরশীল। যেমন ফটো, সেই একই জিনিসই, ফটো মানে বললাম আলো, তার মানে ফটোন্যাস্টিক কি, যে পদ্ম সূর্যমুখী বেশি আলোতে ফোটে, দেখবে দুপুরবেলাতে যখন বেশি আলো থাকে তখন ফোটে, কম আলোতে মরে ইয়ে হয়ে যায়। আবার সন্ধ্যা মালতী, জুই, এরা আবার কি কম আলোতে মানে রাত্রের বেলায় ফোটে, এরা এরা হচ্ছে ফটোন্যাস্টিক। থার্মো কথার অর্থ কি, থার্মো কথার অর্থ হচ্ছে উষ্ণতা, ঠিক আছে, বা হচ্ছে তাপ বলতে পারে, যে থার্মোন্যাস্টিক মানে টিউলিপ ফুল, এটা যেমন কম উষ্ণতায় কি হচ্ছে, যে ফোটে। সিসমো কথার মানে কি হচ্ছে, যে স্পর্শ, যে স্পর্শ করলে মুদে যায়, যেমন হচ্ছে লজ্জাবতী, আমরা তো সেই জন্য কোনো মানুষকে যার খুব লজ্জা দেবে না, লজ্জাবতী লতা দেই বলি, তো এটা দেখি সিসমোন্যাস্টিক। তার মানে আরেকবার দেখো ভালো করে বুঝে নাও, যে ট্যাকটিক মানে হলো কি, বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন, যেমন শৈবাল ভলভক, ঠিক আছে, তো এটাই। আর যখন ট্রপিক মানে কি হচ্ছে, যে উদ্দীপকের গতিপথ অনুসারে তার যেদিকে পথ আছে সেই দিকে অনুসরণ করবে, দিককে। আর ন্যাস্টিক মানে কি হলো, ন্যাস্টিক হলো তীব্রতার উপরে, কম নাকি বেশি সেই তীব্রতার উপরে নির্ভরশীল। আর একটা আছে যেটা, সেটা যে কেমোন্যাস্টিক, কেমো মানে হচ্ছে রাসায়নিক, মানে কি, যে কিছু সূর্য শিশির, পাতাঝাজি, এই সমস্ত উদ্ভিদ যেগুলো থাকে তারা পতঙ্গদের ধরে নাইট্রোজেন শোষণ করে, পতঙ্গদের ধরে দিয়ে হচ্ছে নাইট্রোজেন শোষণ করে। তাহলে এটা গেল আমাদের চলন।
এবার যে স্নায়ুতন্ত্র বা হচ্ছে নার্ভাস সিস্টেম। কি বলে স্নায়ুতন্ত্র? যে স্নায়ু কোষ নিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন করে তাকে বলা হয় স্নায়ুতন্ত্র বলে। স্নায়ু কোষ এবং সেই সঙ্গে নিউরোগ্লিয়াও বলতে পারো। স্নায়ু কোষ আমাদের যেমন প্রধান স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কাকে বলা হয়? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক নিউরন, তাই তো, নিউরন বা হচ্ছে স্নায়ুকোষ। যেমন হচ্ছে রেচন বৃক্কের গঠনগত কার্যগত একক কি করে নেফ্রন, সেরকমই স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন বা হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ নিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে, তন্ত্র মানে কি, যে অনেকগুলো অঙ্গ যখন একত্রিত মিলিত হয় দিয়ে কোনো একটা কাজ সম্পাদনা করে সেগুলোকে বলা, সেটাকে বলা হচ্ছে তন্ত্র। যেমন সংবহন তন্ত্র, সংবহন যে ব্যাপারটা সেটা যে কোনো একজন পার্টিকুলার তো করছে না, অনেকজন মিলে, রক্ত আছে, হৃৎপিণ্ড আছে, সব মিলে করছে। তো সেরকম স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের মধ্যে কি আছে, মস্তিষ্ক আছে, সুষুম্না স্নায়ু আছে, এরা সবাই মিলে করছে। তাই কি, যে স্নায়ুকোষ নিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, কোনো একটা উদ্দীপনা, চাপ, তাপ, স্পর্শ, অনুভূতি, সেই সমস্ত জিনিসকে গ্রহণ করে সেই তার পরিবর্তে সাড়া দেওয়া এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা এবং দেহের বিভিন্ন যন্ত্রতন্ত্রের কাজের সমন্বয় সাধন করা, সেই সিস্টেমটাকে বলা যায় স্নায়ুতন্ত্র বলা হচ্ছে। মানে কেউ আমাকে গরম চা গায়ে পড়লো, গরম করে কিছু জিনিস পড়লো, কেন হবে? তার কারণটা কি, যে কোনো একটা কিছু একটা আছে যে জিনিসটা রেসপন্স করতে বলছে আমাদেরকে, সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে খেলছে, তবে আমরা সেটা সাড়া প্রদান করছি। উদ্দীপনা তাহলে গ্রহণ হচ্ছে, একজন কারক বাহক যে সে নিয়ে আসছে, তারপরে আমরা সাড়া দিচ্ছি। তো এই স্নায়ুতন্ত্রের মধ্যে তিনটে জিনিস কাজ করে। এক নম্বর হচ্ছে কি, গ্রাহক। গ্রাহক মানে কি, যেমন হচ্ছে ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, আমাদের জ্ঞানেন্দ্রিয় যেগুলোকে বলি, ঠিক আছে, এরা হচ্ছে গ্রাহক। কারক কি হচ্ছে, যে পেশি গ্রন্থি যারা উদ্দীপনায় সাড়া দেয়, মানে ওই যে বললাম গরম জিনিসটা পড়লো, ঠিক আছে, ত্বকে হোক বা চক্ষু হোক, সেটা অনুধাবন করছে। তারপরে কারক কি, সেই পেশি গ্রন্থি যারা উদ্দীপনায় সাড়া প্রদান করবে। আর মাঝে একটা কি থাকে, বাহক থাকে, মানে সেই বাহক সেই স্নায়ুটাকে কি করে, স্নায়ু, বাহক মানে স্নায়ুকে বলতে পারে, স্নায়ু হচ্ছে বাহক হিসেবে কাজ করে, সেই উদ্দীপনাটা, সেই স্পন্দনটা কি করে সে পরিবহন করে। নিউরন বা স্নায়ুকোষ, ছবিটা একটু দেখে নাও, যে নিউরন বা স্নায়ুকোষ দুটো নিয়ে গঠিত। একটাকে বলা হয় যে কোষ দেহ, ঠিক আছে, একটা হচ্ছে কোষ দেহ, উপরের যে অংশটুকু বলা হচ্ছে এটুকু বলা হয় যে কোষ দেহ। আর একটা হচ্ছে কি, যে প্রবর্ধক অংশ, ঠিক আছে, আর একটা হচ্ছে নিচের যেটা আছে সেটা হচ্ছে প্রবর্ধক অংশ। তো কোষ দেহতে কি থাকে, কোষ দেহতে শাখা প্রশাখা একটু বেশি থাকে, শাখা প্রশাখা গুলো কি থাকে, বেশি থাকে। এবং ডেনড্রন যেটা, ঠিক আছে, এই যে শাখা প্রশাখার ছোট ছোটোর মতো আছে, এইগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। এবং এখানে দেখো যে কোষ দেহের ভেতরে কি আছে, নিজেল দানা আছে, তারপরে নিউরোপ্লাজম আছে, নিউরোফাইব্রিল আছে। আর লম্বা প্রবর্ধক যে অংশটা, লম্বা শাখা, খুব অল্প শাখাযুক্ত বা বলতে পারো শাখাবিহীন, সেটাকে কি বলা যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাকশন, এটাকে বলা হচ্ছে অ্যাকশন। তার মানে কি, যে একটা গ্রাহক যন্ত্র থেকে, গ্রাহক যন্ত্র থেকে আমাদের কোষ দেহ বলতে পারো বা ডেনড্রন বলতে পারো, এটা উদ্দীপনা যেটা সেটা হচ্ছে গ্রহণ করে, এবং এই কোষ দেহ থেকে অ্যাকশনে তারপরে কি করা হয়, পাঠানো হয় সেই স্নায়ু উদ্দীপনা, বা হচ্ছে অ্যাকশনের কাজ যেটা, সেটা হচ্ছে স্নায়ু উদ্দীপনাকে কোষ দেহ থেকে সে গ্রহণ করে। তাহলে এই জায়গাটা গুলো বেশ জটিল আছে, কঠিন আছে, কিন্তু এত আমাদের বেশি করা দরকার নেই। যেমন এর আগে মেন্সে একটা কোশ্চেন এসেছিল, যে নিউরনের কোষ দেহকে কি বলা হয়, এই যে এই কোশ্চেনটা, যে নিউরনের কোষ দেহকে বলা হয় নিউরোসাইটন, নিউরোসাইটন। তো আমরা বেশি ডেপথে পড়বো না, মেন জিনিসগুলোকে খেয়াল রাখবে। হয়তো পরীক্ষার সময় একটা দিতে পারে কোনো কিছু টার্ম, যে বায়োলজিক্যাল যে সমস্ত টার্ম গুলো আছে, জিনিসগুলো আছে, এটা কোথায় অবস্থিত, এরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। একটা গেল নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলা হয়। নিউরন কোষ দেহে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিউরোফাইব্রিল, নিজেল দ্বারা অবস্থান করে। তার মানে কি হচ্ছে, যে নিউরোফাইব্রিল তারপরে যে নিজেল দ্বারা এই কোষ দেহে অবস্থান করে।
নিজেল দানা কোষদেহের ডেন্ড্রনের মধ্যে অবস্থিত। এবার পার্টিকুলার এটা বলতে পারে যে নিজেল দানাটা কোথায় অবস্থিত, নিউরনের মধ্যে কোন পার্টিকুলার জায়গায় অবস্থিত, তাহলে হচ্ছে কোষদেহের ডেন্ড্রনের মধ্যে অবস্থিত। আর অ্যাকশন কি হচ্ছে, অ্যাকশন যেটা, যদি এগুলো বানানটা একটু ইয়ে হচ্ছে, মানে এই অ্যাকশন নয়, ওই যে ফলা পয়দন্ত সয় হবে, যাই হোক বুঝে নিও যে অ্যাকশন দীর্ঘ শাখা প্রশাখাবিহীন হয়, এবং অ্যাকশন কোষদেহের যে অংশে উৎপত্তি হয় তাকে বলা হয় কি অ্যাকশন হিলক। অ্যাকশন কোষদেহের যে অংশে উৎপত্তি হয়, ঠিক আছে, মানে যেখান থেকে উৎপত্তি হয়েছে এই জায়গাটাকে কি হয়েছে অ্যাকশন হিলক। এবং দেখো যে অ্যাকশনের মধ্যে কি আছে, সোয়ান নামক এক ধরনের কোষ আছে। তারপরে অ্যাকশনের যে পর্দা, সেই পর্দাটাকে কি বলা হয়, অ্যাক্সোলোমা বলা হয়। এবং এখানে কি মায়োলিন শীট থাকে, র্যানভিয়ারের পর্ব দেখা যায়, অর্থাৎ এই যে গ্যাপ আছে, এক একটা গ্যাপ, ঠিক আছে, যে সোয়ান কোষ বা নিউরো যে জিনিসগুলো আছে তার মধ্যে যেটা গ্যাপ আছে, এই গ্যাপ গুলোকে কি বলা যায়, র্যানভিয়ারের পর্ব। তাহলে সরাসরি এরকম একটা জিনিস দিতে পারে, যে পর্ব যেটা দেখা যায় অ্যাকশনের মধ্যে সে কি বলা হয়, র্যানভিয়ারের পর্ব। বা আরেকটা জিনিস দিতে পারে, র্যানভিয়ারের পর্ব কোথায় দেখা যায়, তো সেটা হচ্ছে নিউরনের মধ্যে। নিউরনের কোথায় দেখা যায়, অ্যাকশনের মধ্যে দেখা যায়। অ্যাকশনে মাইটোকন্ড্রিয়া নিউরোফাইবেল থাকলে নিজেল দানা থাকে না, তো এটা একটা জিনিস দিতে পারে যে নিজেল দানা যেটা, সেটা আমি কি বললাম, কোষদেহের ডেন্ড্রনের মধ্যে অবস্থিত, কিন্তু সেটা অ্যাকশনে থাকে না। আবার সোয়ান কোষ র্যানভিয়ারের পর্ব দেখা যায় প্রান্তপুরুষ গঠন করে শেষের দিকে যেটা আছে, ঠিক আছে, শেষে যে অংশটা এই সরু সুতোর মতো ভাগ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় প্রান্তপুরুষ। তাহলে তোমাকে কি কোশ্চেন দিতে পারে, এটাই দিতে পারে যে হয়তো বললো অ্যাকশনে নিচের কোনটি থাকে না বা থাকে, তাহলে বলতে হবে কি নিজেল দানা। ধরো এটাই অপশনে দিলে যে অ্যাকশনে নিচের কোনটি থাকে না, অপশন দিলে মাইলিন শীট, র্যানভিয়ারের পর্ব, সোয়ান কোষ, নিজেল দানা। তার মানে কি নিজেল দানাটা অ্যাকশনে থাকে না। আর এই স্নায়ু কোষ থেকে যে হরমোন পরিত হয় তাকে বলা হয় নিউরো হরমোন। স্নায়ু কোষ থেকে যে হরমোন গুলো পরিত হয় সেগুলো বলা হচ্ছে নিউরো হরমোন, যেমন হচ্ছে ভেসোপ্রেসিন বা হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এটা আগের দিনকে হরমোনের দিনকে আলোচনা করা হয়েছিল, হরমোন করাই যখন, ঠিক আছে। ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডায়োরেটিক মানে যে এডিএইচ হরমোন, এর কম কারণে কি হচ্ছে যে জলের পুনঃশোষণ হয় না, তাই তো, বৃক্কে জলের পুনঃশোষণ হয় না, ফলে কি ঘন ঘন প্রস্রাব পাই, তারপরে জল দেহ থেকে বেরিয়ে যায়, তেষ্টা পাই। এটাকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক, কি বলা হয়, মধুমেহ, এই সরি কি বলেছিলাম, বহুমূত্র বা হচ্ছে ডায়াবেটিক ইনসিপিটাস। বহুমূত্র বা ডায়াবেটিক ইনসিপিটাস। এবার চলে আসো ব্রেন, মস্তিষ্ক। মস্তিষ্ক কি হচ্ছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক, এই তিনটে পার্ট নিয়ে গঠিত। এদের আবার এসএনকে ভালো অমুক তমুক এত সব কিছু করা দরকার নাই, যতটুকু করছি সেটুকু বললেই হবে। যে মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মধ্য আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে। ছবিটাকে একবার দেখে নাও, যে এই অগ্র মানে সামনের দিকে যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। তারপরে হচ্ছে মধ্য মস্তিষ্ক, মানে অগ্র মানে কি, এই পুরোটা উপরের যে অংশটুকু আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের মধ্যেই পড়ছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ছে। মানে থ্যালামাস হাইপোথ্যালামাস, যেটা থ্যালামাস বা হাইপোথ্যালামাস, সেটা কি হচ্ছে আমার অগ্র মস্তিষ্কের মধ্যেই পড়ছে। কর্পাস ক্যালোসাম, এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের মধ্যেই পড়ছে। বা অগ্র মস্তিষ্কের একটা বিস্তৃত অংশ, প্রধান অংশ কি, সেটা হচ্ছে কি পুরু মস্তিষ্ক, মানে সামনের দিকে যে পুরু মস্তিষ্ক। এটা আমরা তাহলে দিতে পারে যে হয়তো বললো নিচে কোন অগ্র মস্তিষ্কের অংশ নয় বা অংশ, তার মানে থ্যালামাস, হাইপোথ্যালামাস, পুরু মস্তিষ্ক, কর্পাস ক্যালোসাম অগ্র মস্তিষ্কে অবস্থিত। আর মানে পুরোটা যেটা আমাদের দেখা যাচ্ছে সামনে কপালের উপর থেকে, ঠিক আছে, সেই পুরোটাই কি হচ্ছে অগ্র মস্তিষ্ক। আর হাইপোথ্যালামাসের নিচে আছে কি, হাইপোথ্যালামাসের নিচে এই জায়গাটা, এটুকুকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে আমার মধ্য মস্তিষ্ক, ঠিক আছে, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এবং এই নিচে মানে একদম যেটা সুষুম্না স্নায়ু, যেটা মেরুদণ্ড থেকে নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ যেখানে বলে না যে মারলে করে রডে ফডে, মানে যেখানে সলমান খানকে মেরে তেরে নাম সিনেমাতে পাগল করে দিয়েছিল, সেই জায়গাটা মানে পিছনে, এখানে কি আছে, এই জায়গাটা আছে লঘু মস্তিষ্ক। কারণ এটাই হচ্ছে আমাদের দেহের কি করা হয়, ব্যালেন্স বা হচ্ছে ভারসাম্য রক্ষা করে, এই লঘু মস্তিষ্ক বা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তার মানে অগ্র মস্তিষ্কের একটা প্রধান অংশ যেটা, সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক।
পশ্চাৎ মস্তিষ্কের একটা প্রধান অংশ যে সেটা হচ্ছে কি লঘু মস্তিষ্ক। তাহলে এখানে চলে এসো যে মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক কি হচ্ছে যে প্রায় একটা মস্তিষ্কর ওয়েট কত হয় 1.36 কেজি মতো, ঠিক আছে, একটা মানুষের মস্তিষ্কর ওয়েটটা প্রায় 1.5 কেজির মতো হয়। যে অগ্র মস্তিষ্ক কি এখানে অবস্থিত গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, বা এর বায়োলজিক্যাল টার্মটা কি গুরু মস্তিষ্ক, সেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এ কি করে প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ এগুলো নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মানুষ কি চিন্তা করছে, সে কতটুকু ধরে রাখতে পারছে, রিটেন করতে পারছে, বা ইন্টেলিজেন্স যে ব্যাপারটা, বুদ্ধিমত্তা এবং মানসিক বোধ নিয়ন্ত্রণ, সেটা কি করছে প্রধান কাজ, সেগুলো হচ্ছে অগ্র মস্তিষ্ক। সেই সঙ্গে হচ্ছে চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন ইত্যাদি স্পর্শবোধ নিয়ন্ত্রণ করে। মানে আমরা যদিও পড়ি যে কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, কিন্তু ভালো করে যদি মস্তিষ্কের কাজ করো বা চোখের কাজ করো, একটা জিনিসই দেখবে যে না, আমরা কান দিয়েই, এই মাথা দিয়েই দেখি, তারপরে যে মাথা দিয়েই শুনি আমরা। তার কারণ মস্তিষ্ক যদি না পর্যন্ত আমাদেরকে সাড়া দেয় উদ্দীপনায়, যদি না নিয়ন্ত্রণ করে, তাহলে তুমি দেখতেও পাবে না, তুমি শুনতেও পাবে না। কারণ কি হয়, তুমি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, অন্য মানুষ হয়ে যাচ্ছে, অন্য কিছু একটা চিন্তা ভাবনা করছো, কোনো একটা মানুষ পাশ কেটে গেলে যদি বলে এই অমুককে দেখলে রাস্তায়, কি বলি ওই খেয়াল নাই তো, মনে মনে করছে না। বা হয়তো তুমি একটা কাজ করছো, কেউ তোমাকে ডেকেই চলেছে, তুমি সাড়া দিচ্ছ না, অন্য কোনো চিন্তায় মগ্ন আছে। তাই হচ্ছে মস্তিষ্ক এমনই একটা জিনিস, সে যতক্ষণ না পর্যন্ত সাড়া প্রদান করছে বা না জানাচ্ছে তোমাকে, তুমি ততক্ষণ অন্য কিছু বুঝতে পারবে। তাই চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন এই সমস্ত জিনিস কি করে মস্তিষ্কের হচ্ছে অগ্র মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্কের নিচে, মানে অগ্র মস্তিষ্কের একটা অংশ বললাম যে গুরু মস্তিষ্ক, যেটা ছবিতে দেখলে, এই গুরু মস্তিষ্কের নিচে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে থ্যালামাস থাকে। এই থ্যালামাস কি করে আবেগজনিত প্রতিক্রিয়া এখানে ঘটে, ঠিক আছে, ইমোশনাল যে ব্যাপারটা, আবেগজনিত রাগ হয়, সেই জিনিসটা হয়। আর এই অগ্র মস্তিষ্কে থ্যালামাসের নিচে থাকে কি হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচে থাকে কি হাইপোথ্যালামাস। এটা আগের দিনকে বলেছিলাম যে এই হাইপোথ্যালামাসই আবার কি করে পিটুইটারি যে গ্রন্থি আছে, সেই পিটুইটারি গ্রন্থির মানে গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। এই কারণের জন্য হাইপোথ্যালামাসকে কি বলা হয় প্রভুর প্রভুগ্রন্থি, পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি, আর হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুর গ্রন্থি। তার মানে হাইপোথ্যালামাস কোথায় আছে আমাদের, সেটা অগ্র মস্তিষ্কেই আছে, থ্যালামাসের নিচে আছে, ঠিক আছে, মানে অগ্র মস্তিষ্কেই আছে, অগ্র মস্তিষ্কে কি আছে, থ্যালামাসের নিচে আছে হাইপোথ্যালামাস। অর্থাৎ থ্যালামাস দেখো ওটা হলুদ এর মতো দেখা আছে, এবং তার নিচে যেটা আছে এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এই জায়গা। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু ছবির মাধ্যমে বা এই জিনিসটা মনে রাখতে হবে, শুধু মুখস্থ করলে পরে হয়তো মনে থাকবে না, মানে কোথায় অবস্থিত বা কি এরকম কিছু কোশ্চেন যদি দেয়, মানে দিতে পারে। তাহলে হাইপোথ্যালামাস আমাদের অগ্র মস্তিষ্কে আছে, থ্যালামাসের নিচে আছে। এটি কি করে, এটি হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। তাহলে অগ্র মস্তিষ্ক শেষ, এবার হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কি হচ্ছে যে দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, মানে মেনলি যেটা মধ্য মস্তিষ্কের কাজ, সেটা হচ্ছে দেখছি যেটা আমরা, এবং শ্রবণ কানে শুনছি, সেই জিনিসটা মধ্য মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। এবং অক্ষি গোলকের সঞ্চালন বা বিচলন নিয়ন্ত্রণ করে। অক্ষি গোলক, চোখটা যেটা আমরা সঞ্চালনা করছি, সেও মধ্য মস্তিষ্কই করছে সঞ্চালন। যে পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক এখানে কি যে পন্স বা যোজক পেশির সংকোচন ঘটিয়ে মূত্র থেকে সহায়তা করে। এই অংশের গুরুত্বপূর্ণ অংশ লঘু মস্তিষ্ক, যেটা দেখালাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। আর একটা জিনিস কি আছে যে পন্স ও সুষুম্না কাণ্ডের মাঝখানে সুষুম্না শীর্ষক যেটা থাকে, পন্স বা যোজক এবং সুষুম্না কাণ্ডের মাঝখানে, ঠিক আছে, সুষুম্না শীর্ষক থাকে। এই যে সুষুম্না শীর্ষক, সেই সুষুম্না শীর্ষক কি করে যে ঘাম নিঃসরণ, তারপরে যে শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ। মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে বেষ্টন করে থাকে মেনিনজেস, যা এদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। মেনিনজেস মানে মাথার যে একটা আবরণী থাকে, সেটাকে বলা হচ্ছে মেনিনজেস। কোনো কারণের জন্য মেনিনজেস যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হয়, ব্রেন ক্যান্সার বলা হয়, বা কি বলা হয় সেটাকে মেনিনজাইটিস। এই মেনিনজেস কোনো কারণের জন্য যে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ব্রেন ক্যান্সার হতে পারে, সেটাকে বলা যায় মেনিনজাইটিস বলা হচ্ছে।
বা একটা জিনিস সেখানে হয়তো নেই, যে মস্তিষ্কের যে আবরণী থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় ডুয়া ম্যাটার, মানে বাইরে থেকে হচ্ছে ডুয়া ম্যাটার, প্যারা ম্যাটার, এই পিয়া ম্যাটার, আর একটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। মানে ভগবান যে আমাদের সৃষ্টি করেছে বা যে কোনো জিনিসকে সৃষ্টি করেছে, মানে কি শুধু সৃষ্টি করে ছেড়ে দেয়নি, মানে তার প্রোটেকশনটাও কিন্তু তৈরি করে দিয়েছে। যে শুধু মাথা যেটা আছে ধরো অত ঠুনকো জিনিস না, যে কেউ শুধু একবারই মারলো আর সে মাথা ফেটে গেল, রক্ত পড়ে গেল, অত সহজে হয় না। তার জন্য কি করেছে, সেই ব্যবস্থাটা একটা করে দিয়েছে, যে বাইরে থেকে তিনটে আবরণী বা পর্দা আছে, যেটা মানে প্রোটেক্ট করে, যে ডুয়া ম্যাটার, তারপরে যে পিয়া ম্যাটার, তারপরে যে বা পায়া ম্যাটার বলে, বা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। স্যার সিএসএফ, হ্যাঁ, মানে একটা স্তর হতে পারে, তিনটে যা হোক স্তর আছে। তারপর যে সিএসএফ হচ্ছে কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। যাই হোক এখানে একটু যে সেরিব্রো স্পাইনাল, দন্তে শয়ে কয়ে আকার সেরিব্রোস্পাইনাল, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে অবস্থিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুরক্ষা প্রদান করে এবং হচ্ছে পুষ্টি ও অক্সিজেন দ্রব্য সরবরাহ করে। সিএসএফ, এটা পুরো নাম একবার দিয়েছিল বোধহয়, ঠিক আছে। স্নায়ুতন্ত্র যেটা আছে, সেই স্নায়ুতন্ত্রকে সবারই খাবার দরকার হয়, সেখানে অক্সিজেন বা পুষ্টি এই সমস্ত সেটা করে এক ধরনের ফ্লুইড আকারে। এবার চলে